আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম ফোর ব্রেনের একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমি সাদমান সাহাদ, ফোর ব্রেনের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে উচ্চতর গণিতের প্রথম পত্র। উচ্চতর গণিতের প্রথম পত্রের ক্ষেত্রে আমরা কিন্তু এত ডিটেলস বা এভাবে বলে দিতে পারবো না যে এটা আসবে, এটা আসবে না, কারণ এসব ম্যাথ। তো ম্যাথ একটা প্র্যাকটিসের বিষয়। তোমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করে এই স্কিলটা ডেভেলপ করে ভালো করার একটাই একমাত্র ওয়ে এইটাই, প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবা ম্যাথ তত ভালো হবে। কিন্তু আমরা তাও আজকে দেখবো যে আসলে কোন পার্টগুলা থেকে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের কোশ্চেন বেশি আসে, বিগত বছর বোর্ড কোশ্চেনগুলোতে আসছিল, কোনগুলা ইম্পর্টেন্ট আমরা আজকে সেইগুলো আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স আর নির্ণায়কের ক্ষেত্রে এখান থেকে কিন্তু বোঝা যায় যে কই থেকে কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা ফুল চ্যাপ্টারটাই বলতে পারো ইম্পর্টেন্ট। ক গ তে কিছু আসলে বাকি যেগুলো বাকি থাকে, মানে যেগুলো আসে না সেগুলো আবার কতেও চলে আসে। তো আমরা দেখি এখানে কি আসতে পারে। প্রথমে আসতেছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। বইয়ের শুরুতেই ম্যাট্রিক্সে তোমরা দেখবে অনেকগুলো প্রকারভেদ আছে। সবগুলা ইম্পর্টেন্টের চেয়ে আমি যদি বলি এইখানে কিছু কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে। সেটা হচ্ছে, যেমন প্রথমে আমরা আসতেছি অভেদক বা একক ম্যাট্রিক্স আই, মানে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ সব ভুক্তিগুলা ওয়ান আর বাকিগুলো সব জিরো। এটা এটা ইম্পর্টেন্ট যে আই আই এর মান কি, আই ম্যাট্রিক্সটা কেমন তোমাদের জানা মাস্ট। এরপর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের সারি আর কলামকে উল্টায় দিলে যা ম্যাট্রিক্সটা পাবা সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপর আছে যে প্রতিসম ম্যাট্রিক্স। তোমাদের দেখাই দিচ্ছে এখানে যে আমরা যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি এবং ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই আসে, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা মূল ম্যাট্রিক্সের নেগেটিভ, মানে তুমি প্রত্যেকটা মান যদি মাইনাস করে দাও সামনে, তাহলে যে মানটা পাবা সেটাই। তো এবার আছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা কি, যে তোমার একটা মূল ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তুমি যদি ওই ম্যাট্রিক্সটা দিয়ে আবার ওই ম্যাট্রিক্সটা গুণ করো এন্ড ফলাফল তোমার সেম মূল ম্যাট্রিক্সটাই আসবে, মানে এ ইন্টু এ ইকুয়ালস টু এ। এরপর আছে অবিদঘাতী ম্যাট্রিক্স, যে তুমি একটা ম্যাট্রিক্সকে পরপর দুইবার গুণ করলে এটার অ্যান্সার আসবে তোমার অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আই। এরপর আসছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার যে মূল ম্যাট্রিক্স ধরো এ, একটা ম্যাট্রিক্স আছে বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা তুমি একবার গুণ করলা, করে এটা অ্যান্সার জিরো নাও আসতে পারে, আবার গুণ করলা। একটা টাইমে যদি ম্যাট্রিক্সটা অ্যান্সার জিরো আসে, যে ধরো তিন চারবার চারবার গুণ করলা, মানে এ টু দি পাওয়ার ফোর, মানে চারবার গুণ করছো, এরপর যদি জিরো আসে তাহলে সেটাকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। মানে যদি একটা টাইমে তোমার অ্যান্সার জিরো আসে, তোমার এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়ে যায়। অ্যান্ড এই যে এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে যে এনটা, এটাকে আমরা বলবো শূন্যঘাতীর সূচক। এরপর আসতেছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার যে মূল ম্যাট্রিক্সটা থাকবে এটার ক্ষেত্রেও আগেরটার মতোই প্রায় সেম, যে এ স্কোয়ারের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা জিরো আসছে, তো এটার ক্ষেত্রে পর্যায়কালটা আসতেছে কে প্লাস ওয়ান, মানে যদি তোমার সূচকটা হয় দুই, অ্যান্সার আসবে পর্যায়কালের মান ওয়ান। তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্সের মতোই প্রায়। এরপর আসতেছে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, তুমি একটা মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সটা যদি গুণ করো তাহলে তোমার অ্যান্সার আসবে অভেদক ম্যাট্রিক্স। এটাকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে দেখো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। এরপর আসতেছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই হার্মিশিয়ান বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স তেমন একটা আসে না ক খ এর ক্ষেত্রে বা ক এর ক্ষেত্রে। এটা ক এর ক্ষেত্রে, এগুলো মিলে ক এর ক্ষেত্রে বেশি আসে, ক এর ক্ষেত্রে আসে না। এটা তো এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, মানে এই পার্টগুলো ইম্পর্টেন্ট আর কি, জেনে রাখা তোমাদের। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, একটা ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী নিয়ে ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে মূল ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এন্ড লাস্টে বিহার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, মেইন ম্যাট্রিক্সটাকে তুমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্সে পরিণত করো, করার পর ওটা ট্রান্সপোজ করো, অ্যান্সার আসবে কি মাইনাস এ, মানে মেইন ম্যাট্রিক্সের নেগেটিভ মানগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হয়। সো এটা ম্যাট্রিক্সের প্রকারভেদ, এটা তোমরা পড়লে ইজিলি পেয়ে যাবা, এটা আলাদা করে কিছু শেখানো নেই। এরপরে আসছে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। ট্রেস কি, একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা যদি প্রধান কর্ণ বরাবর যেই সংখ্যাগুলো পাবা, ধরো টু থ্রি ফোর পাইলা, তিনটা যে সংখ্যা এটা যে সমষ্টি করো, যেই মানটা পাবা সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস, মানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর সমষ্টি। এটা এটা কতে আসে অনেক, তো এটা তোমার জানা লাগবে। এরপর আসতেছি আমরা পরের পেজে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ গুণন ও সমতা নির্ণয়। এটা অনেক ইজি, জাস্ট ম্যাট্রিক্সের গুণনটা তোমার প্রসেসটা জানলেই হবে। এটাতে আলাদা করে কিছু বলার নাই যে তোমাদের কিছু জানতে হবে, এটা তোমরা প্র্যাকটিস অবশ্যই করছো, এটা সাধারণ সাধারণ এর মধ্যে পড়তেছে। এরপর আসছে নির্ণায়ক। নির্ণায়ক পার্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কি কি জানা লাগবে। অনুরাশি আর সহগুণক, আমি একসাথেই বলি, অনুরাশি সহগুণক এই দুইটা। তো অনুরাশির ক্ষেত্রে আর সহগুণকের পার্থক্য কি, অনুরাশির ক্ষেত্রে তোমার জাস্ট মানগুলো দরকার, নেগেটিভ পজিটিভের কথা চিন্তা করতে হয় না। কিন্তু সহগুণক যেটা ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তী অনেক ম্যাথে লাগে, চিহ্ন কথাও চিন্তা করতে হয়। এরপর আছে নির্ণায়কের ধর্ম। তোমাদের নির্ণায়কের মানে 1.2 এর শুরুতে অনুশীলনের আগে অনেকগুলো ধর্ম দেওয়া আছে, যে প্রথম রো দ্বিতীয় রো যদি শূন্য হয় ম্যাট্রিক্সের অ্যান্সার শূন্য হবে, প্রথম কলাম দ্বিতীয় কলাম দুইটা কলাম যদি শূন্য হয় তাহলে ম্যাট্রিক্সের অ্যান্সার শূন্য হবে, নির্ণায়কের অ্যান্সার শূন্য হবে। এই যে ধর্মগুলো আছে নির্ণায়কের অনেকগুলো ধর্ম, এই ধর্মগুলো মাস্ট জানতে হবে। কারণ তোমাদের এই ধর্মগুলো যখন যখন ভালো করে জানা থাকবে, তোমরা নির্ণায়ক ইজিলি বের করতে পারবে। হার্ড হার্ড নির্ণয়, যেটা যেসব নির্ণয়কের ক্ষেত্রে মান থাকে না, চলক দিয়ে থাকে, এ স্কোয়ার বি স্কোয়ার এইসব দিয়ে থাকে, এসবের ক্ষেত্রে তোমার ধর্মগুলো জানা মাস্ট। এরপর আসতেছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, তুমি যদি একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক করো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বর্গ ম্যাট্রিক্স ধরো, বর্গ ম্যাট্রিক্সটা তুমি নির্ণায়ক বের করলা, করে যদি অ্যান্সার জিরো আসে সেটা বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপর আসছে বিস্তার না করে নির্ণায়কের প্রমাণসমূহ। মানে কোশ্চেন এটা এরকম আসে, কতে কয়ের ক্ষেত্রে এটা বেশি আসে, যে
তোমাকে বলবে নির্ণয় করা যদি ইজিও হয় এক নির্ণয়, তোমাকে সেটা বলবে যে তুমি নির্ণয় করতে পারবা না, সেটা তোমাকে যে নির্ণয়ের যে ধর্মসমূহ আছে এইসব দিয়ে নির্ণায়কের মান বের করতে হবে। দেখা যায় যে এসবের ক্ষেত্রে দুইটা কলাম মিলে যায়, একটা কলাম সাথে আরেকটা কলাম মাইনাস করে দেখা যায় দুইটা কলাম সেম হয়ে যায়, একটা পুরো জিরো হয়ে যায়। এই ক্ষেত্রে নির্ণায়ক আলাদা করে বের করতে হয় না, ধর্মগুলো জানলেই দেখা যায় যে কাটাকাটি হয়ে বা কিছু হয়ে জিরো মান আসে বা ওয়ান মান অ্যান্সার আসে, একটা বিস্তার না করে তুমি অ্যান্সার পেয়ে যাবা। সো এই প্রসেসটা জানতে হবে যেটা তোমাদের অনুশীলনী বইতে আছে। এরপর আছে নির্ণায়ক সম্বলিত অভেদ মান নির্ণয় ও প্রমাণ, এইটা মাস্ট। এইটা থেকে তোমার কোশ্চেন এটা গ থেকে আসবেই। কি আসবে? নির্ণায়কের যে প্রমাণ সমূহগুলো আছে তুমি দেখবা 7 নাম্বার 8 নাম্বার যদি আমরা হাবিবুর রহমানের বইয়ের কথা চিন্তা করি, 7 8, মানে তোমাদের যে প্রমাণগুলো থাকে বড় বড়, সেই প্রমাণগুলো একটা আসেই প্রত্যেক বছরই 80% চান্স থাকে যে আসবেই খতে অথবা গতে। তো তোমাদের এই টাইপটা মাস্ট, এন্ড এই টাইপটা একটু প্র্যাকটিসের বিষয়, এটা একবারে পসিবল না যে তুমি একবার দেখলা তুমি পেয়ে গেলা। এরপর আছে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। এইটা কোশ্চেন আসেই অলওয়েজ, গতে বা খতে, এটা আসবেই বলা যায়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় একটা প্রসেস, তোমরা অবশ্যই এটা জানো এন্ড এটা জেনে নিবা, এটা মাস্ট। আর সব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটাও যদি বলি বিপরীত ম্যাট্রিক্সের পর এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমীকরণ সমাধান, মানে এক্স ওয়াই জেড এর মান নির্ণয়, এটা জানতে হবে অবশ্যই। এই দুইটা লাস্টের যে বললাম এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো পরের, আমরা পরে যাই। পরে আসছে সরল লেখা চ্যাপ্টার। তো সরল লেখা চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, এন্ড এখানে অনেক সূত্র আছে। আমার একটাই সাজেশন থাকবে তোমাদের জন্য, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার একটা চ্যাপ্টার যখন পড়বা, চ্যাপ্টারের প্রতিটা সূত্র তোমার মুখস্থ থাকতে হবে। ওই চ্যাপ্টারের প্রতিটা সূত্র, এই যে আমি প্রথম পয়েন্টে লিখে দিচ্ছি, সূত্র যখন যত তোমার মুখস্থ থাকবে, যত তোমার মাথায় থাকবে, তুমি অ্যান্সার তত ইজিলি করতে পারবে। এটা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে। তো আমরা সরলরেখার ক্ষেত্রে যে প্রথমে যে পার্টটা আছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক নির্ণয় বা সমীকরণ নির্ণয়, যে এটা থেকে এটা রূপান্তর, এটা থেকে এটা রূপান্তর, অপোজিট, এটা জানতে হবে। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা ইজি, তোমরা জানো। এরপর আছে সে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি নির্ণয়, মানে M1 M2 বিন্দু, একটা বিন্দুতে M1 M2 ভাগে বিভক্ত করছে, এইসবের বিভক্তিকরণের মান কত, কত অনুপাতে বিভক্ত করছে, এটা নির্ণয় করো। এইরকম যেগুলো কোশ্চেনগুলো আসে। এরপর আছে ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজে 3টা বিন্দু দেওয়া আছে, তুমি এখন ক্ষেত্রফল নির্ণয়, একটা ট্রাপিজিয়ামে 4টা বিন্দু দেওয়া আছে, তুমি ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো কিছু ক্ষেত্রফল নির্ণয় করা, বিন্দু দেওয়া থাকলে, এইটা। এরপর আছে সঞ্চার পথ। সঞ্চার পথ একটা ইজি, তোমার 3.4 এর ক্ষেত্রে যেটা আসে সঞ্চার পথ, তো এইটা আলাদা করে কিছু বলার নাই, এটা একটা খুব ইজি চ্যাপ্টার, এটা দেখে দেখবা, এটা থেকে কোশ্চেন আসে, এর ক্ষেত্রে আসে এটা থেকে। এরপরে আসতেছে ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় আসলে তোমার দেখা যাবে তুমি গ ঘ খ গ করতে গেলা, তোমার ওইখানে ঢাল বের করাই লাগে। তো ঢাল নির্ণয় একটা কমন সূত্র, এই সূত্র জেনে জানা লাগবেই তোমাদের, এখান থেকে এটা প্রয়োগ করতেই হয় তোমাদের এক্সামে, একটা না একটা জায়গায় করতেই হবে দেখবা সরলরেখার কোশ্চেন অ্যান্সার করতে গেলে। তো এটা জানা মাস্ট। এরপর পরের পেজে যাই। পরের পেজে যেটা আসতেছে সেটা হচ্ছে সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত আর সমীকরণ। মানে একটা সরলরেখা তোমার দেওয়া আছে, এখন তোমাকে বলবে যে এত বিন্দুতে লম্ব রেখা বা ওটার সমান্তরাল যা এত বিন্দুগামী, একটা সমীকরণ নির্ণয় করো। এটাও তোমার অনেক সময় লাগে, এটা অনেক কমন কোশ্চেন, এটা আসে বোর্ড কোশ্চেন অনেক। এরপর আছে যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব বিন্দু ও ভর কেন্দ্র নির্ণয়। এই বিন্দুগুলা নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে দেখা যায় যে লম্ব হওয়ার শর্ত, এই যে এইসব, তারপরে হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডক বিন্দু, এই পার্টগুলো তোমার লাগে। এটা এমন না যে তোমার আলাদা করে কিছু শিখতে হবে, বাট এটা নির্ণয়ের প্রসেসটা তোমার জানতে হবে। এন্ড প্রসেসগুলো কি, এই যে তোমার ঢাল বলো, লম্ব হওয়া শর্ত বা সমীকরণ নির্ণয় যে পার্টটা, এই সব থেকেই আসে। এরপর আসছে নির্দিষ্ট বিন্দুতে কোনো সরলরেখার দূরত্ব নির্ণয়। মানে বিন্দু দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, এখন বলবে বিন্দু থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, জাস্ট একটা সূত্র তোমরা জেনে নিবা, এন্ড এটা বইয়ে আছে। এটা সব বইয়ের সূত্রই আমি বলতেছি তোমাদের। এরপর আছে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, মানে tan থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দিয়েই তোমার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সূত্র একটাই, এটা দিয়ে তোমার থিটার মানটা বের করা। এটা এই যে এই কোশ্চেনটা যে বললাম, এই যে টপিকটা, এই টপিকটা থেকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সরলরেখা থেকে এটা থেকে একটা কোশ্চেন আসে মাঝে মাঝে, বলতে প্রায় প্রায় আসে আর কি বলতে পারো। এরপর আসতেছে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়, সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, যেটাই চাক না কেন সেটা দেখতে হবে, হয়তো সূক্ষ্মকোণ চাইতে পারে, স্থূলকোণ চাইতে পারে। তো এটা তোমার ডিমান্ড যেটা যাবে। এন্ড এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমার অনেক আসে গয়ের ক্ষেত্রে, এন্ড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। দুটো সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সমদ্বিখণ্ডক, ওই যে কোণটা উৎপন্ন হয় দুটো সরলরেখা দিয়ে, এটা সমদ্বিখণ্ডকটা সমীকরণটা নির্ণয় করতে হয়। এটা এখন সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে। কিভাবে বুঝবা? ওই যে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়ালস টু, যদি জিরো হয় একটা বা গ্রেটার দেন জিরো হয়, লেস দেন জিরো হয়, এই টার্মটার মাধ্যমে তোমরা জানতে পারবা যে সূক্ষ্মকোণ আসবে না স্থূলকোণ আসবে। তো এই পার্টটা মাস্ট। অ্যান্ড লাস্টে হচ্ছে কোণের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এটা তুমি দেখবা তোমার 3.7 এর ক্ষেত্রে, মানে লাস্ট চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমার অনুশীলনীর আগে কিছু পার্ট আছে যে তোমার একটা বিন্দু কোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের মাঝে অবস্থিত নাকি হচ্ছে স্থূলকোণের মধ্যে অবস্থিত, মানে দুটা বিন্দু বিপরীত পাশে অবস্থিত নাকি একই পাশে অবস্থিত একটা সরলরেখা। এইভাবে এইসব কোশ্চেন আসে কয়ের ক্ষেত্রে আসে অনেক। এটা গ খতে আসে না, কয়ের ক্ষেত্রে আসে। এইটা বেশি এসে তো কয়ের ক্ষেত্রে, তো এটা জানা একটু মাস্ট বলতে পারো। এরপরে আসতেছি আমরা পরবর্তী চ্যাপ্টারের ক্ষেত্রে, বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আসতেছে মাস্ট, আমরা যেটা আগেও বলছি যে
আমাদের সূত্রগুলা ভালোভাবে জানতে হবে বৃত্তের ক্ষেত্রে। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সাধারণ বিষয়, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই তোমার দেখা যায় নির্ণয় করতেই হয়। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলেও তোমার ২ টা জিনিসই লাগে। বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। এই ২ টা পার্ট লাগেই বলতে পারো। অ্যান্ড দেখা যায় যে বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে এই ২ টা পার্ট বের করতেই হয়। এসব নির্ণয় করা অবশ্যই জানতে হবে। আর তোমাদের মেইন যে সাধারণ যে সমীকরণ আছে বৃত্তের, এই ২ টা তো জানা মাস্ট। এরপর আছে যে বৃত্তের সমীকরণ নির্ণয়, যেটা তোমার কমন কোয়েশ্চেন। ক্ষয়ের ক্ষেত্রে অনেক আসে। সেটা হচ্ছে বিভিন্নভাবে তোমার বৃত্তের সমীকরণ চাইতে পারে, যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর অন্য একটা বিন্দুতে যায় বৃত্তটা, বলবে বা বলবে বৃত্তটা অক্ষদ্বয়কে স্পর্শ করছে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়। আবার বলবে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে দুইটা, যা প্রান্ত বিন্দু দেওয়া থাকতে পারে, তোমার বৃত্তের ব্যাসের সমীকরণ দেওয়া থাকতে পারে, বৃত্তের সমীকরণ নির্ণয় হতে বলতে পারে। একটা বৃত্তের বলতে পারে ৩টা বিন্দু দিয়ে একটা বৃত্ত যাচ্ছে, এখন সমীকরণ বের করো। এরপর কি বলতে পারে যে বৃত্তটি দুটি অক্ষকে ছেদ করবে আর হচ্ছে মূল বিন্দুগামী, মানে 0,0 বিন্দুগামী হবে, এখন বৃত্তের সমীকরণ। আবার বৃত্তটির কেন্দ্র একটি নির্দিষ্ট রেখার অবস্থিত হলে, এই যে ৬ নম্বর পয়েন্ট যেটা বলতে। এরপর আছে বৃত্তটি একটি নির্দিষ্ট রেখাকে স্পর্শ করলে, এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এই যে ৭টা দেখতেছো, মেইনলি এই ৭টা টাইপ হয় যে এমন এমন ইনপুট গুলো দেওয়া থাকে, এরপর তোমাকে বলে বৃত্তের সমীকরণটা নির্ণয়। তো তোমরা যখন এই বৃত্তের সমীকরণের বৃত্তের চ্যাপ্টারটা পড়বা, তো এই পার্টগুলো খেয়াল রাখবা যে আমি এই পার্টগুলো টাচ করছি কিনা, বা আমি জানি কিনা কিভাবে নির্ণয় করতে হয়। এরপর আসতেছে কোশ্চেন একটা, যেটা কয়ের ক্ষেত্রে আসে। এটা বৃত্ত এক্স ও ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে, মানে এক্স অক্ষকে কত অংশে ছেদ করছে, পরিমাণটা কত, ওয়াই অক্ষকে কত অংশে ছেদ করছে, ওই পরিমাণটা কত নির্ণয় করতে হয়। এরপরে আসতেছে আমাদের বৃত্তের ক্ষেত্রে আসছে সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত সংক্রান্ত সমস্যা। মানে সরলরেখা একটা দেওয়া থাকবে যেটা বৃত্তকে স্পর্শ করবে। এখন তোমাকে স্পর্শকের যেই বিন্দুতে স্পর্শ করছে সেটাও চাইতে পারে তোমার, আবার ওই স্পর্শকের উপর লম্বও চাইতে পারে। এখন এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি তোমাকে বলি, এই যে পরবর্তী টপিকটা যদি বলি, কোনো রেখার উপর লম্ব, সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ, মানে একটা রেখা দেওয়া আছে, ওই রেখার উপর লম্ব বা সমান্তরাল বলে দিবে তোমাকে কোশ্চেনে। ওই লম্ব বা সমান্তরাল যে রেখাটা আছে ওটার সাপেক্ষে যে একটা বৃত্ত যদি অঙ্কন করা হয়, সেটার স্পর্শকের সমীকরণ বা বৃত্তের সমীকরণ চাইতে পারে। এইভাবে তোমার কোশ্চেনটা আসে। যেটা চায় সবচেয়ে বেশি এই চ্যাপ্টারের ক্ষেত্রে, মানে তোমার এটা হচ্ছে 4.2 এর ক্ষেত্রে যে পার্টটা সবচেয়ে বেশি চায়, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন তোমার একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্তের বিন্দু দেওয়া আছে, তোমাকে বলে বৃত্তের ওই বিন্দু দিয়ে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে খুব কমন কোশ্চেন একটা। ওটা বলতে পারো যেহেতু স্পর্শক তুমি পাবা, তো স্পর্শকের অভিলম্ব তুমি সমীকরণটাও পাবা। তুমি স্পর্শকের সরলরেখাটা পাও, তো তুমি লম্ব, তুমি সরলরেখা চ্যাপ্টারে তো জানোই যে লম্ব কিভাবে বের করতে হয়, লম্ব সমীকরণ। তো এই যে আমরা পরবর্তীতে দেখছি বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক বা অবিলম্বের সমীকরণ নির্ণয়। এরপর আসছে বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বা দৈর্ঘ্য। মানে বৃত্ত একটা দেওয়া আছে, বৃত্তের যে কোনো বাইরে একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে বৃত্তের উপর কিন্তু ২টা স্পর্শক আঁকা যায়। তুমি খেয়াল করো, ওই ২টা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, বা চাইতে পারে ওই স্পর্শক দুটার দৈর্ঘ্য, মানে ওই বিন্দু থেকে ওই বৃত্তটা যে স্পর্শ করছে যে বিন্দুতে, ওই দুটার দৈর্ঘ্য। এরপর আছে যে বৃত্তের সাধারণ জ্যা। ২টা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সাধারণ জ্যা দেওয়া থাকতে পারে। এটা তোমার বইয়ের সূত্রই আছে যে ২টা বৃত্তের সাধারণ জ্যা দেওয়া থাকলে তোমার R1 + R2 ইকুয়ালস টু তোমার R1 - R2 তোমার হচ্ছে ইকুয়ালস টু S। তো তোমরা যদি এইটার ক্ষেত্রে বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ অথবা দৈর্ঘ্য নির্ণয় বলছে, এইখানে যদি তোমরা খেয়াল করো, আমাদের বৃত্তের বাইরে একটা বিন্দু দেওয়া থাকবে, বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর দুই ধরনের ২টা স্পর্শক মিলে আঁকা যায়। তো ওই স্পর্শক দুইটার সমীকরণ চাইতে পারে, বা চাইতে পারে তোমার ওই স্পর্শক দুইটার দৈর্ঘ্য। এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে। এরপর আছে যে বৃত্তের সাধারণ জ্যা সংক্রান্ত সমস্যা, যে একটা না ২টা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত, ওই ২টার ভিতরে একটা সাধারণ জ্যা আছে, এই সাপেক্ষে তোমার জ্যায়ের সমীকরণ চাইতে পারে। এরপরে বৃত্তের কেন্দ্র চাইতে পারে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে কোনটা চাইতে পারে, কিন্তু এই পার্ট থেকে তোমার কোশ্চেন আসে। এরপর ওটার মতোই তোমার এই কোশ্চেনটা আসলে আসে তোমার এই পরে যে পার্টটা বলবো, সেটা হচ্ছে বৃত্তে একটি জ্যায়ের অন্তর্বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে জ্যায়ের সমীকরণ নির্ণয়। মানে দেওয়া থাকে কি, তোমার হচ্ছে একটা বৃত্ত দেওয়া থাকবে, জ্যা দেওয়া থাকবে, জ্যা একটা যেকোনো বিন্দু, মেইনলি বেশিরভাগ সময় মধ্যবিন্দু দেওয়া থাকে। এরপরে দেখা যায় বৃত্তের কেন্দ্র দেওয়া থাকতে থাকে, তোমার মেইনলি জ্যায়ের সমীকরণটা এখান থেকে নির্ণয় করতে হয়। এরপর আসো আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে যাই। পরবর্তী চ্যাপ্টারের ক্ষেত্রে আসতেছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে আমাদের ত্রিকোণমিতিক চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে না মজার বিষয় হচ্ছে, অনেক বড় একটা চ্যাপ্টার প্রথমত, এন্ড এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে আমি তোমাকে বলবো আলাদা করে যে এইটা পড়ো, এটা পড়ো না, এটা বাদ দাও, এটা আসলে বলার কিছু নাই। কারণ প্রথমত তোমাদের যে জানতেই হবে স্বাভাবিকভাবে, যে আমি তোমাকে প্রথমে অলরেডি রিপনটা বলি যে ত্রিকোণমিতিক প্রতিটা সূত্র জানতে হবে। এখানে অনেকগুলো সূত্র আছে, প্রত্যেকটা সূত্র যাতে তোমার পুরো মুখস্থ থাকে, তুমি একটা চ্যাপ্টার পাও আর না পাও, তোমার যাতে প্রত্যেকটা সূত্র ভালো করে মুখস্থ থাকে। 7.1 থেকে 7.5 এই যে এই পার্টটা আছে, এটার ক্ষেত্রে তোমার আসলে আলাদা করে এমন নাই যে তোমার এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না। আমি তোমাকে একটা ওয়ে বলে দিতে পারবো যে তোমার বোর্ড বইয়ের যতগুলা কোশ্চেন আছে, তার মধ্যে যেগুলো বোর্ডে আছে, যে তোমার কোশ্চেনের পাশে লেখা থাকবে যে এটা এত সালে বোর্ডে আসে, এটা এত সালে বোর্ডে আসে, বোর্ড কোশ্চেনগুলো, এইগুলা তুমি মাস্ট প্র্যাকটিস করবা, অ্যাটলিস্ট একবার হলেও প্র্যাকটিস করবা। এইটাই একমাত্র ওয়ে যে তুমি 7.1 থেকে 7.5 এর ক্ষেত্রে কি টপিক পড়বা, এটাই জানার ওয়ে একটাই, যে তোমার টপিকের কিছু নাই, প্রত্যেকটাই দেখা যায় যে এই যে তোমার বেসিক সূত্রগুলা থেকেই প্রমাণ করতে হয়, মান বের করতে হয়।
তো তোমাকে এটা জানতেই হবে এই সূত্রগুলো। আর এটা প্র্যাকটিসের বিষয়। এই চ্যাপ্টারটা অনেক বড়, ট্রিগোনোমেট্রি এটা প্র্যাকটিসের বিষয়। তোমাকে কোথা থেকে কোন কোশ্চেন দিছে এন্ড তোমাকে কি করতে হবে হঠাৎ করে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি বলতে পারবা না। tan থিটা প্লাস sec থিটা দেওয়া আছে ইকুয়াল তোমার যদি cosec থিটা চায় তুমি কিভাবে cosec থিটা আনবা এটা বুদ্ধি খাটাইতে হবে ওই মোমেন্টে। তোমার এটা আসে, এটা একবারে আসে না যে তুমি হঠাৎ করে জানো তুমি সব সূত্র তুমি বসাই দিবা এন্ড কোনটা বসাবা, তাই না? এটা একটা ম্যাটার করে। তো তোমাকে জানতে হবে এন্ড এটার জন্য প্র্যাকটিস অবশ্যই মাস্ট প্র্যাকটিস অবশ্যই। আর এই 7.1 থেকে 7.5 এর ক্ষেত্রে এই যে এই দুইটা পার্ট যে আসে এই দুটো পার্ট থেকে বেশি আসে সেটা হচ্ছে সংযুক্ত যৌগিক কোণ সম্পর্কিত ত্রিকোণমিতিক রাশি আর গুণিতক উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সমস্যা। এই দুটো পার্ট থেকে বেশি আসে কোশ্চেন। এন্ড এই দুটো পার্ট থেকে বেশি আসে বলতে এমন কিছু না, এটা তোমার মেইনলি ওই যে বোর্ড কোশ্চেনগুলো যেখান থেকে আসে ওসব পার্টেরই কথা বলা হয়েছে। এরপর আসছে ত্রিকোণমিতিক অভেদাবলী সংক্রান্ত সমস্যা, ত্রিকোণমিতিক প্রমাণগুলাই যেটা তোমার বোর্ডে আসছে। আমার সাজেশন এটাই থাকবে, তোমার বোর্ডে যেগুলো আসছে বইয়ের মধ্যে যেসব দেওয়া আছে বোর্ড বইয়ে তোমার পাশে দেখা থাকবে বোর্ডে আসছে এগুলাই করবা। এরপর হচ্ছে শর্ত সাপেক্ষ প্রমাণ। এটা 7.6 আর 7.7 এর ক্ষেত্রে তোমাদের দেখবা যে কোশ্চেনগুলো আসছে সেটা কিন্তু দেখা যাবে তোমার শর্ত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া থাকলে দেওয়া যাবে sin a প্লাস sin b প্লাস sin c বা sin a sin b প্লাস sin b sin c প্লাস sin a c sin a ইকুয়াল টু tan a tan b tan c এমন করে দিয়ে রাখে প্রমাণ করতে বলে। সো তোমার এই যে শর্ত সাপেক্ষে দেওয়া থাকে যে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই বা পাই বাই 2 সব দেওয়া থাকে। সো এই শর্ত সাপেক্ষে এগুলাই এই তোমার হচ্ছে প্রমাণগুলা প্র্যাকটিস করতে হবে এন্ড বেশি কোনগুলা করবা যেগুলো তোমার বোর্ডে আসছিল, তোমার মূল বইয়ের যেগুলো বোর্ডে আসছে বেশি সেইগুলো। ত্রিভুজের সাইন কোসাইনের সূত্র, ক্ষেত্রফল, পরিবেশার্ধ, অন্তঃব্যাসার্ধ নির্ণয়। ত্রিভুজের সাইন আর কোসাইন সূত্রটা জানা মাস্ট। এটা এটা তোমার বলতে পারো যে পরীক্ষায় 80% চান্স যে এই সূত্র ব্যবহার করে তোমাকে কোনো কোশ্চেন সলভ করতে হবে গয়ে বা খতে। তো এটা জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অবশ্যই জানতে হবে, এটা ইম্পর্টেন্ট অনেক। পরিবেশার্ধ অন্তঃব্যাসার্ধ একটা সূত্র আছে, তোমরা বই দেখলেই পাবা সূত্রটা। কোশ্চেন আসলে খুব রেয়ারলি আসে, দেখা যায় কতে আসছে, কিন্তু এখান থেকে আসলে খ গতে তেমন একটা আসে না কোশ্চেন। এরপর আছে ত্রিভুজের সমাধান করো, এটা মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা থেকে কোশ্চেন অনেক আসছে, সেটা হচ্ছে তোমার বাহুগুলা এবং যে তিনটা বাহু থাকে এই বাহু তিনটার দৈর্ঘ্য লাগবে আর ত্রিভুজের তিনটা কোণের মান লাগবে। এন্ড এটা পাবা কিভাবে? ওই যে ত্রিভুজের সাইন সূত্র কোসাইন সূত্র দিয়ে বের করতে হয় মেইনলি। এই দুটো সূত্র দিয়েই তোমার বের করে ফেলা যায় প্রত্যেকটা মান। এন্ড সমাধান বলতে বোঝায় এই 6টা মানই আমার জানা লাগবে। সো এটা পরীক্ষায় আসে অনেক, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এরপর আসতেছে অন্তরীকরণ, পঞ্চম চ্যাপ্টার, মানে বইয়ে নবম চ্যাপ্টার, আমাদের 5th পার্ট যেটা, সেটা আসতেছে এখন। আমরা অন্তরীকরণের ক্ষেত্রেও তোমার সেম প্রসেস। সেটা হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে সূত্রগুলা। আবারও বলতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই আমি তোমাকে বলতেছি যে সূত্রগুলা জানতে হবে, নাহলে তুমি অঙ্ক পাবা না। এন্ড সেকেন্ড পার্ট যেটা বলবো সেটা প্র্যাকটিস। অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আসছে 9.1 এর ক্ষেত্রে লিমিট নির্ণয়, লিমিটেড চ্যাপ্টার যেটা। লিমিটেড চ্যাপ্টারের ক্ষেত্রে কি আসে? কয়েক টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন বেসিকের মধ্যে যেটা তোমার এটা লিমিট দেওয়া আছে, এখন লিমিটের মান বের করতে হবে, তুমি জাস্ট লিমিটের মধ্যে মানটা বসাই দিলে দেখা যায় যে জিরো, যেহেতু হর আসে না, দেখা যায় যে অ্যান্সার বের হয়ে আসে। সো এটা মান বসায় ডাইরেক্ট অ্যান্সার আসতে পারে। কোশ্চেন এমনভাবে আসে যে তোমার যদি তুমি লব আর হরে অনুবন্ধী দিয়ে, মানে বর্গমূল থাকলে যদি অনুবন্ধী, ওটার অনুবন্ধী দিয়ে তুমি গুণ করো উভয় পক্ষে লব আর হরে, তাহলে তোমার দেখা যায় যে সলভ ইজিলি হয়ে যায়। দেখা যায় যে হর আর জিরো আসে না বা হরটা চলে যায় হরের পার্টটা, তাহলে তোমার ওটার ইনফিনিটি আসা বা অসংজ্ঞায়িত আসার চান্স থাকে না, তুমি তখন লিমিটের অ্যান্সার সহজে বের করতে পারো। এইভাবে যে অনুবন্ধী দিয়ে গুণ করার বিষয়টা জানতে হবে, এটা থেকে কোশ্চেন আসে লিমিটে। এরপর আছে যে সূচক, লগারিদম ও ধারা সংক্রান্ত, যেটা তোমার লন দিয়ে থাকতে পারে কোশ্চেনে বা সূচক দিয়ে থাকতে পারে, পাওয়ার দিয়ে থাকতে পারে, এটা একটা সূত্রও আছে তোমরা জানো। তো এই পার্টগুলো খেয়াল রাখবা। আর একটা হচ্ছে লিমিটের মান নর্মালি কি থাকে যে এক্স টেন্স টু জিরো, তাই না? এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু পাই বাই টু এরকম থাকে। আর যেটা থাকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটির দিকে যদি যায় তখন কিভাবে নির্ণয় করতে হয়, এইটা জানা লিমিটের ক্ষেত্রে। এরপর আমাদের যেটা আছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন ফাংশন নির্ণয়, এটা জানা ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন আসে পরীক্ষায়, কতে আসে, কয়ের ক্ষেত্রে এটা দিয়ে দেয় অনেক সময়। এরপর আছে স্যান্ডউইচ উপপাদ্য, এই উপপাদ্যটা তোমার বইয়ে আছে দেওয়া, তোমার জাস্ট পড়ে নিবা। এটা থেকে রিয়েলি কোশ্চেন আসে, বাট এটা জানাই দরকার আছে তোমাদের। এই পুরা চ্যাপ্টারের যেটা আমি 90% 95% শিওর যে আসবেই এক্সামে, সেটা হচ্ছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। মূল নিয়মে অন্তরজ নির্ণয়। তুমি হয়তো পড়ে রাখছো সূত্রতে সাইন থিটার অন্তরজ করলে বা ডিফারেন্সিয়েশন করলে তোমার আসবে কস থিটা বা কস এক্স যেটাই হোক, কিন্তু আমাদের এটা জানলেই হবে না, আমাদের কিভাবে এটা মূল নিয়মের মাধ্যমে বের করতে হয় এটা জানতে হবে মাস্ট। কোশ্চেনে বলতে পারে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়, এন্ড এইটা পরীক্ষায় আসবে 95% চান্স এটা খতে বা গতে আসবেই। তো এটা তোমাদের পড়া মাস্ট, জানা মাস্ট। যেটা আমি তোমাদেরকে আগে চ্যাপ্টারের ক্ষেত্রে বলছি 9.2 থেকে 9.6 পর্যন্ত যে বইয়ের মধ্যে যে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে প্রত্যেকটা সলভ করে যাওয়া, প্র্যাকটিস করে যাওয়া, তাহলে তোমার ইজিলি কমন চলে আসে। এরপরের পেজে আসি আমরা। এখন এইখানের ক্ষেত্রে তোমাদের আরো একটু পার্ট আছে, সেটা হচ্ছে এই যে তোমার 9.6 পর্যন্ত গেল, 9.7, 9.8, 9.9, এই পার্টটা না একটু ইম্পর্টেন্ট সিকিউ খ গ এর জন্য। এই পার্ট থেকে কোশ্চেন, সেটা কি কি কোশ্চেন আসে? সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ করে প্রমাণ ও মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। দেখা যায় পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে, যে প্রমাণগুলো থাকে যে y2 + 2 y1 y2
প্লাস ধরো 2 ইকুয়ালস টু 0, এটা এরকম অ্যান্সার বের করতে হয়। তো প্রমাণগুলো যে থাকে পরপর 2-3 বার অন্তর করে, সেইটা অনেক ইম্পর্টেন্ট, যেটা তোমার 9.7 এ আছে। তুমি যদি দেখো এখান থেকে দেখবা, যদি কোশ্চেন পাশে দেখবা অনেক বোর্ড থেকে কোশ্চেন আসে। তো এই পার্টের ম্যাথ এটা অনেক ইজি বলতে পারে, কারণ সবগুলোই প্রায় সেম। তুমি যদি বইয়ে দেখো প্রত্যেকটা কোশ্চেনই প্রায় সেম সেম জিনিসই চাইছে এন্ড সেম ভাবেই প্রসেস সেম। এরপর আসতেছে ফাংশনের এনতম অন্তর নির্ণয়। মানে দেখা যাবে যে তুমি একটা সমীকরণকে একবার হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করলা, একটা মান আসলো, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা মান আসলো। এখন দেখা যায় যে একটা কমন একটা সূত্র পাওয়া যায়, যাতে সাধারণ সূত্র, ওই সাধারণ সূত্রটাই তোমার মেইনলি নির্ণয় করতে হয়। এরপর আছে যে স্পর্শক ও অবিলম্ব সমীকরণ নির্ণয়, যেটা হচ্ছে 9.8 আছে তোমাদের মেইনলি। আর স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, এটা তোমার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 9.8 থেকে এটাই আসে এন্ড তোমাদের এটা জানতে হবেই। এটা থেকে কোশ্চেন আসে পরীক্ষা খ গতে। আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের আরো দরকার, এটা হচ্ছে, এটাও বলতে পারো চ্যাপ্টারের ওই যে তোমার মূল নিয়মের পরে যদি বলো, এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাস্টে। ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ফাংশন, মেইনলি কি লঘুমান ও গুরুমান নির্ণয়। যে লঘুমান এটা তোমার ফাংশন বা বলতে পারো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ফাংশনই তো আর কি মেইনলি। তোমার ফাংশনটার লঘুমান কি হবে, গুরুমান কি হবে, লঘুমান আছে কিনা, গুরুমান আছে কিনা, এসব নির্ণয়। এটা পরীক্ষার জন্য 70% ইম্পর্টেন্ট, মানে 70% চান্স আছে আসার। এটা বলতেছি যে তোমার 70% চান্স আছে, মানে এটা 100% ইম্পর্টেন্টই, বাট 70% চান্স আছে এটা আসবে এবার পরীক্ষায়। এরপর আসো তোমাদের লাস্ট চ্যাপ্টার, ইন্টিগ্রেশন, যোগজীকরণ। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। আর দেখা যায় যে স্টুডেন্টরা কি হয়, যে তোমরা ডিফারেন্সিয়েশন পড়ার পর যখন ইন্টিগ্রেশন পড়তে যাও, হয়তো বলতে পারো যেটা উল্টা, আল্লাহ আমি এটা ডিফারেন্সিয়েশন করছি করে যে অ্যান্সার আসে, ওটাকে যদি আমি আবার কোশ্চেনে রূপান্তর করে দিই, মানে ডিফারেন্সিয়েশন যা করছি উল্টাটা করি, তাহলে অ্যান্সার চলে আসে। ঠিক কথা, ঠিক। এদিক দিয়ে ভাবলেও ইজি, কিন্তু এমন না যে তুমি জাস্ট ওভাবে করবা, সব যত ম্যাথ আছে তুমি পেয়ে যাবা, না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার অনেক কিছু জানতে হয়। এটার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে তোমার প্রতিটা সূত্র, এন্ড ওই যে বললাম সূত্র জানা মাস। এই চ্যাপ্টারের সূত্রগুলো কিন্তু একটু টাফ আছে যদি তোমরা দেখো, তো এটা তোমাদেরকে অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে, একবার দুইবার না, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো। এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে, চ্যাপ্টারটা অনেক বড়, এন্ড এই চ্যাপ্টারের ক্ষেত্রেও আমার তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে, সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন, সেটা হচ্ছে চ্যাপ্টারের মধ্যে মূল বইয়ে যতগুলো বোর্ড কোশ্চেন আসছে, যেগুলো যেগুলো বোর্ডে আসছে অনুশীলনীর মধ্যে, সেইগুলো প্র্যাকটিস করে যাওয়া। তারপরেও তোমার ওই যে যদি বলি কেমন টাইপের কোশ্চেন আসে কোন জায়গা থেকে, যে যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার। দেখা যায় যে তোমার ডিএক্স ইকুয়ালস টু জেড ধরতে হয়, জেড ধরে নিতে হয়, এটা যে কোনো মান ধরে নিতে হয়। প্রথমেই তুমি ধরি লিখে একটা মান ধরে নিতে হবে, এইটা দেখবা তুমি অনেক ইম্পর্টেন্ট, তোমার কয়ের ক্ষেত্রে প্রচুর আসে। জাস্ট কয়ের ক্ষেত্রে আসে বলবো না, এটা দেখা যায় এই পার্টটা খতেও লাগে, যে ধরে ধরে নেওয়া, ধরে অঙ্কগুলো ইয়াগুলো করা, ইন্টিগ্রেশনগুলো করা, যাতে তোমার ইজি হয়। নাহলে অনেক হার্ড হয়ে যায় করা, অনেক বড় হয়ে যায়, অনেক পেঁচানো হয়ে যায়। তো ধরে নিলে ইজি হয়, পরবর্তীতে মানগুলো আবার বসায় নিতে হয়, ধরার অ্যান্সার চলে আসে। এরপর হচ্ছে সাধারণ সূত্র প্রয়োগ সংক্রান্ত, মানে কোনটা বলছি, যে তুমি যে সূত্রগুলো মুখস্থ করছো জাস্ট ওটাই তোমাকে এখন প্রশ্নে বলে দিবে, যে এক্স, ধরো সাপোজ ইজিলি বলি তোমাকে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার তুমি ইন্টিগ্রেশন করো, মানে সাধারণ সূত্র, সাধারণ সূত্রগুলো তুমি যা পড়ছো ওগুলা থেকেই এটা মানে জানতে হবে, কারণ এখান থেকে কতে আসে, আবার আসেও না বলতে পারো। কিন্তু এটা দিয়ে তো তোমার মেইনলি সব অঙ্কগুলা করতে হবে, যদি বেসিকই না জানো তুমি অঙ্ক কিভাবে করবে, বেসিকগুলো জানতেই হবে। এরপর আসছে এই যে টাইপ, যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস মাইনাস সাইন এ এক্স, বা ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কস প্লাস মাইনাস কস এ এক্স ডি, এই টাইপের মানে এই প্যাটার্নের যে কোশ্চেনগুলো দেখবা, এগুলা অবশ্যই প্র্যাকটিস করবা। এগুলা থেকে তোমার বিগত বছরের ক এবং খতে অনেক কোশ্চেন আসছে, বিশেষ করে কতে আসছে। তো তোমাদের এই প্যাটার্নের কোশ্চেনগুলো দেখতে হবে। মজার বিষয়, এগুলো কিন্তু অত বেশি বড় হয় না, দেখলে মনে হয় যে প্রচুর বড় একটা অঙ্ক হবে, কিন্তু না। এগুলো দেখা যায় যে তুমি যদি ধরো আয়ত্ত করে ফেলো, তোমার 3-4 লাইনের মধ্যেই দেখা যায় তুমি পেরে যাবা অঙ্কগুলো করতে। নাহলে তো হয়তো আর একটু বেশি লাইন লাগতে পারে, কিন্তু এমনই। এরপর আসতেছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স, মানে এটা আবার কস এম এক্স, তাই তো। তো এটার ক্ষেত্রে কি আসতেছে তোমার, এখানে এম বলতে কি হচ্ছে, মানে পাওয়ার, ঘাত। তোমার এখানে আসতেছে যে কোশ্চেন আসতে পারে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার কস এক্স ইন্টু সাইন কিউব এক্স, এই যে কিউব বললাম, পাওয়ার কিউব এক্স ডিএক্স, এই পাওয়ারটা, এই পাওয়ার যেসব থাকে এই সবের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন নির্ণয় করতে হয়, এই সবের নিয়ম জানা। এই প্যাটার্নের কোশ্চেন ক আর খ এর দিকে আসে, ক আর খতে আসে মেইনলি। এখন আর একটা প্যাটার্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/ax স্কোয়ার প্লাস bx প্লাস c, বা ইন্টিগ্রেশন অফ 1 রুট ওভার ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার প্লাস c dx, বা ইন্টিগ্রেশন অফ রুট ওভার ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার প্লাস c dx। মানে এটা সমীকরণ, তুমি যদি দেখো দ্বিঘাত সমীকরণের সূত্র দেওয়া মেইনলি, সাধারণ সূত্রটা। তো এই আকারে যখন সমীকরণ থাকবে, এই আকারের সমীকরণের ক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, এইটা তোমার জানতে হবে। এইসবের ক্ষেত্রে দেখা যায় ধরে নেওয়া লাগে, যে কিছু একটা জেড ধরে নিয়ে করতে হয়, এটার ক্ষেত্রে দেখবা। সো ওই যে বললাম ধরে নেওয়াটা ইম্পর্টেন্ট, প্রথমেই তোমাকে বলছি সবগুলোর ক্ষেত্রে লাগে। দেখা যায় যে একটা অঙ্ক করতে গেলে আগের পার্টগুলো লেগে যায়। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, মানে অংশক্রমে সমাকলন। এইটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার খ এর ক্ষেত্রে বা গ এর ক্ষেত্রে আসতে পারে। এটা কোন পার্ট বলতেছি তোমাকে, তুমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে করতে না, ডিডিএক্স অফ ইউভি, তোমার দুটা ফাংশন থাকতেও বলতে পারো, যে একটা ধরো একটা এক্স থাকলো, একটা লন এক্স থাকলো, বা এক্স টেন এক্স থাকলো, ইউভি ফর্মুলা যেটা থাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সেই ইউভি ফর্মুলা যেটা আছে, এই সূত্রটা আছে, সেইটা দিয়ে প্রমাণ করা বা ইন্টিগ্রেশন বের করা, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কোশ্চেনে দিয়ে দিতে পারে যে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স, এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন নির্ণয় করো। এই যে ইউভি ফর্মুলাটা যেটা আছে তোমার, এইটার ক্ষেত্রেও ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট।
এটা বলতে পারো 7 স্টার দেওয়া আছে এখানে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে আংশিক ভগ্নাংশ সংক্রান্ত, মানে আংশিক ভগ্নাংশের মাধ্যমে তোমার ইন্টিগ্রেশন মেনে নির্ণয়। এটাও তোমার 5 স্টার, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বিগত বছর কোশ্চেনগুলোতে দেখা যায় যে গতে আসে, গ এর ক্ষেত্রে এটা আসে গ। এরপরে যেটা আছে নির্দিষ্ট যোগজের সাধারণ সমস্যা। এটা আসলে সাধারণ সমস্যা বলতে কি, এই যে এতগুলো ইন্টিগ্রেশন যে করলা, মানে এতগুলো আগের পার্টে করলা, এখানে জাস্ট একটাই পার্থক্য, এবার তোমাকে লিমিট দিয়ে দিবে যে ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে 2 সাপোজ, বা 0 থেকে π/2 বা 1 থেকে 2, এমন যে লিমিটটা দেওয়া থাকবে, লিমিট দিয়ে তুমি একটা বাস্তব মান পাবা, তুমি সংখ্যায় মান পাবা। তো এটাই হচ্ছে নির্দিষ্ট যোগজের সাধারণ সমস্যা। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমার ইম্পর্টেন্ট বলবো কি, তোমার এটা ধরো 100% চলে আসছে এবারে এক্সামে, এবারে না প্রত্যেকবার এক্সামে চলে আসছে, সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। কেমন কোশ্চেন, যে তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিছে, একটা পরাবৃত্তের সমীকরণ দিছে, তো বলবে যে এই যে একটা এক্স ওয়াই অক্ষ দিয়ে একটা অক্ষ দুটো যে আছে, তুমি এই অক্ষতে পরাবৃত্তের সমীকরণটা বসাইলা, তুমি সরলরেখার সমীকরণ বসাইলা। এখন দেখা যাবে যে এই পরাবৃত্ত আর এই সরলরেখা দিয়ে যেই অংশটা আবৃত আছে, যে অংশটা আচ্ছাদিত আছে, সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে তোমাকে। সরলরেখা পরাবৃত্ত, দুটা পরাবৃত্ত দিল, উপবৃত্ত পরাবৃত্ত দিল, বৃত্ত দিল, যে কোনো কিছু দিতে পারে, দুইটা খালি সমীকরণ দিবে, এই সমীকরণ দুইটা একটা নির্দিষ্ট মানে দুইটা বিন্দুতে ছেদ করে যে অংশটা থাকে, সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয়, আচ্ছাদিত অংশ। এইটা তোমার প্রত্যেক বছর কোশ্চেনে আসছে। এইটা তোমার এটা না করে গেলে তুমি ইন্টিগ্রেশন শিওর একটা কোশ্চেন মিস দিয়ে আসবে, তো তোমাকে এটা জানতেই হবে। লাস্টে তোমাকে তোমার কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে, তুমি দেখবা ম্যাথের কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে লাস্ট পাশে দেওয়া থাকে কুয়েটে আসছে, রুয়েটে আসছে। আমি তোমাদের যারা এইচএসসি এবার এক্সাম দিবা, তাদের ক্ষেত্রে আমি সাজেশন দিব এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করবো। এই কোশ্চেনগুলো ভুলেও নিতে যাবা না, এইসব থেকে কোশ্চেন আসবে না, এগুলো অ্যাডমিশনের সময় আসবে, এগুলো অ্যাডমিশনে আসে, এগুলো এই মোমেন্টে দেখে, ওগুলো মেনলি হার্ড হয় একটু, এগুলো এই মোমেন্টে দেখে মাথাটা খারাপ করার কোনো মানেই হয় না। সো যেই পার্টগুলো বলছি and যেই পার্টগুলো ইম্পর্টেন্ট বলছি, সেই পার্টগুলো মাস্ট করবো। আর একটাই তোমাদের সূত্র লাইফের ম্যাথের ক্ষেত্রে, যে প্রথমেই প্রতিটা সূত্র জানতে হবে চ্যাপ্টারে, অ্যান্ড বোর্ড কোশ্চেনগুলো করতে হবে, এই দুটা মাস্ট। সো তোমাদের আজকের জন্য এতটুকুই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, অ্যান্ড ফিউচারে তোমাদের জন্য এরকম আরো আকর্ষণীয় ক্লাস নেওয়া হবে, আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে, আরো ডিটেলস আলোচনা করা হবে। এর জন্য তোমরা অবশ্যই ফোর ব্রেইনের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইনের, এখানে আমরা এইসব যাবতীয় ভিডিও, তোমাদের যাবতীয় ইন্টারেস্টিং এইসব ইনফরমেশন আমরা শেয়ার করি, তোমরা অবশ্যই এর সাথে যুক্ত থাকবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা তোমাদের কোনো কিছু শেয়ার করার থাকে, তোমরা অবশ্যই ফোর ব্রেইনের গ্রুপে জয়েন করবে, যে ফোর ব্রেইন এফবি গ্রুপ। সো তোমরা এখানে যুক্ত থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারবে। তোমরা এইচএসসি যারা আছো তোমরা পাবে, ইভেন জাস্ট এইচএসসি না, তোমরা যারা পরবর্তীতে এইচএসসি এক্সাম দিবে, মানে 26 ব্যাচ, তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আজকে তাহলে এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।